আরে আরে, হতচ্ছাড়ি, করলি কি? কলসিটা ভেঙে ফেললি? না ভাবি, পাটা পিছলে। থাক, আর অজুহাত দেখাতে হবে না। তুই তো পারিস বসে বসে খেয়ে আমার সংসারটা ধ্বংস করতে। তাছাড়া কোনো কাজ ঠিক মতো করতে পারিস না। তোকে বলে কি হবে? আমার ঘাট থেকে তো নামবি না। যা দেখ, উঠোনটা ঝাড় দিতে পারিস কিনা। আচ্ছা ভাবি, আমি উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। জাহানারা কথাটা মৃদু স্বরে বলে উঠান ঝাড় দিতে চলে গেল। যাক, ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ঘরে গিয়ে বাকি পড়াটুক করে ফেলি। এখন তো মহারানী পড়তে বসেছেন। ভাত রান্নার সময় হয়ে গেল। ভাত কখন রান্না করবেন? নাকি সব আমাকেই করতে হবে? সকাল থেকে সব কাজ তো আমিই করলাম ভাবি। তার মানে আমি সারা দিন বাসায় বসে বসে খাই? কখন বললাম তুমি বসে বসে খাও? আমাকে কি বাচ্চা ভেবেছিস? আমি তোর কথার অর্থ বুঝি না? সারা জীবন বাড়ি বীজ হয়ে পড়ে থাকবে, আর আমায় জিয়ল মাছের মতো খোঁচা দিবে। আজ আসুক তোর ভাই। তোর এত কথা কেন দেখছি? কথাগুলো বলতে সকিনা ঘর থেকে বের হয়ে গেল। এদিকে জাহানারাও কোনো কথা না বলে ভাত রান্না করতে গেল। এই রোদে যা গরম পড়ছে, বাইরে কাজ করার জো নাই। এ কি, মুখ গম্ভীর করে বইসা আছো কেন? তোমার বোনের বিয়া দিবা না? ঘরে বীজ করে রাখবা? এমন করে কইতাছো কেন? জাহানারা পড়াশোনায় খুব ভালো। গ্রামের মাস্টার আমারে কইছে ওর ডাক্তার হওয়ার যোগ্যতা আছে। তাছাড়া জাহানারারও তো শখ ডাক্তার হওয়ার। ওই যদি পড়াশোনা করে ডাক্তার হইবার পারে, তাইলে আমাগরি তো কত সম্মান হইব কও। সম্মান হবে না, চাই হবে। আজ কি হয়েছে জানো? সামান্য একটু ভাত রান্না করতে বলছি বলে আমাকে কাজে খোঁটা দিল। আমি নাকি কিছুই করি না। সকালে কলসি ভেঙেছে, আমি কিছুই বলিনি। তোমার এমন চিজ বোনের সাথে আমি আর থাকতে পারবো না। হয় তোমার বোন থাকবে, নয় আমি থাকবো। আচ্ছা, মাথা গরম করো না, বিষয়টা আমি দেখছি। জাহানারা, জাহানারা। হ্যাঁ ভাইয়া, এই তো ঘরে আছি। তোর ভাবির সাথে তোর কি হয়েছে? তোকে ভাত রান্না করতে বলেছে, তার উত্তরে তুই কি বলেছিস? তেমন কিছু হয়নি, শুধু বলেছি আমি সকাল থেকে কাজ করেছি, তাই নিয়ে ভাবি। তোর ভাবি তো সংসারটা চালাচ্ছে, তো একটু হুকুম শুনবি না? একসাথেই আসিস, কাজগুলা ভাগ কইরা করতে পারলেও তো পারোস, এত কথা কাটাকাটি করতে হয় কেন? শুনলি তো ভাইয়ের কাছে বকুনি? ঘরে বীজ হয়ে পড়ে থেকে ডাক্তার হবে। তুই কিভাবে ডাক্তার হস আমিও দেখি। আরে কাজল ভাই যে, কোথায় যাচ্ছ? আর বলো না ভাবি, খরাই তো সব ফসল খাইয়া শেষ করে গেল। আমরা খাবো কি? সেজন্যই এই বিষয়ে মোরলের লগে একটু আলোচনা করে আসি। তা যাচ্ছ যাও, তবে এই গ্রামে খরা তো হবে না তো কোথায় হবে? গ্রামে যদি যুবতী আধধর্ম মেয়ে থাকে তাহলে হবে না? শুধু একজনের পাপের জন্য তোমাদের সবার ভুগতে হচ্ছে। ভাবি, তুমি জাহানারা আপার কথা বলছো? তাছাড়া গ্রামে এমন ঘরে বীজ পড়ে আছে। কথাগুলো সকিনা ভাবির কাছ থেকে শুনে কাজল ভাই অবাক হলো। তার কথায় মাথা নেড়ে সাই দিয়ে বলল, ভাবি তাহলে যাসি, পরে আবার কথা হবে, অনেক কাজ আছে। কাজল ভাই এই বলে চলে গেল। কি ব্যাপার, সবাই একসাথে? ব্যাপারটা খুবই খারাপ। যা রোদ পড়ছে, একটু বৃষ্টি নাই। আমাগর ফসল তো সব রোদে পুরা নষ্ট হয়ে গেছে। দেহ, প্রকৃতির বিপর্যয় তো মাইনা নিতেই হইব, আর আল্লাহ যা করে তার মধ্যেই তো থাকতে হইব নাকি? আমরা তো আল্লাহর সাথে পাল্লা খাটাইতে পারি না। আল্লাহ তো আর এমনি এমনি প্রকৃতির বৃষ্টি দেয় না, আমাগর পাপের জন্যই দেয়। কাজল, তুমি কি বলতে চাচ্ছ? একটু বুঝাইয়া বলো। মোরল সাহেব, আপনি তো জানেন একটা যুবতী মাইয়া ঘরে থাকলে পাপ হয়। তা তো জানি। আমার মনে হয় গোপুরের বোন ঘরে থাকায় আমাগো গ্রামের এত বিপর্যয়। আর তাছাড়া এমন যুবতী মাইয়া ঘরে রাখা আমাগো সমাজের লিগাও কলঙ্ক। হ্যাঁ হ্যাঁ, কাজল ভাই ঠিকই বলছে। বিষয়টা আমি দেখছি। আমি গোপুরের লগে কথা বইলা দেখি কি করা যায়। মোরল সাহেব, আমারে ডেকেছেন? হ গফুর, গ্রামের মানুষের কথাবার্তা কি
তোমার কানে যায়? তোমার যুবতী বোনের বিয়া না দিয়া ঘরে রাখছো কি লিগা? আসলে মোরল সাহেব, আমার বোন পড়াশোনায় খুব ভালো। ওর ইচ্ছা ডাক্তার হইব। মাস্টার মশাই কইছে ওই কয়েক বছরের মধ্যে ডাক্তার হইয়া যাইব। তাছাড়া গ্রামের মানুষ যা বলছে তা কুসংস্কার। আমি কুসংস্কার মানি না। তুমি সংস্কার মানো আর না মানো, আমাগর সমাজ বইলে তো কথা আছে। তোমার বোনরে ঘরে রাখা মানে আমাগো গ্রামের কলঙ্ক। তাছাড়া মাইয়া মানুষ এত পড়াশোনা করে কি করব? মোরল সাহেব, আপনি ভুল বুঝছেন। আমি ঠিক বল বুঝি না। তোমার বোনরে বিয়া দিবা, না হইলে এই গ্রাম ছাইরা চইলা যাইবা। মোরল সাহেবের এমন কথা শুনে গফুর চুপ করে বাড়ির দিকে চলে গেল। আচ্ছা ফুপি, তুমি ডাক্তার হলে আগে কাকে চিকিৎসা দেবে? কেন? আগে তোমাকে চিকিৎসা দেব। আমার তো কোনো রোগই নেই। জাহানারা একটু মুচকি হাসি দিয়ে কিছু বলতে যাবে, তখনই সকিনা চলে আসলো। আয়শা, ওইখানে কি করছিস? ওইখানে থাকলে তোর গায়েও পাপ লেগে যাবে। চলে আয়, মহারানীর বাসন মাজা শেষ হলেই না বাকি কাজ করবে। মা, তুমি ফুপির সাথে এমন করো কেন? তোর এত বুঝতে হবে না। সকিনা এই কথা বলে আয়শাকে টানতে টানতে ঘরে নিয়ে চলে গেল। জাহানারা, তুই থালা বাসন ধুচ্ছিস? ভাবি ঘরে ভাইয়া। এ কি, তুমি এখনো কাজে যাওনি? না, যাইনি। গেলে তোমার এমন কাণ্ড তো আর দেখতে পারতাম না। তুমি ঘরে বইসা থাইকা আমার বোন রে দিয়া সব কাজ করায় নাও। একসাথে কাজ করলে তো কারো কষ্ট হয় না। জানিস জাহানারা, মোরল সাহেব আমারে ডাকছিল। ডাইকা কইছে তোর জন্যই নাকি গ্রামে এত গজব। তোরে বিয়া দেই নাই বইলা এত খরা হইতাছে। গ্রামের সবাই কইছে তোরে বিয়া দিতে, নাইলে গ্রাম ছাইরা চইলা যাইতে কইছে। গ্রামের লোকেরা ঠিকই বলেছে। এরকম মেয়ে ঘরে বসে থাকলে তো গ্রামের অনিষ্ট হবেই। তাছাড়া আমরা এই গ্রাম ছেড়ে যেতে পারবো না। সকিনা, তুমি চুপ করো। থাক ভাইয়া, আমি গ্রাম ছেড়ে চলে যাবানি। আমি বলি কি বোন, তুই বিয়াটা কইরা নে। বিয়ার পরে পড়াশোনা করিস। তাছাড়া তুই বাইরে যাইয়া কোথায় থাকবি, খাবি কি? আমি তো তোরে টাকা পাঠাইতেও পারবো না। বিয়ে করে নিলে নীলা আপার মতো আমারও পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তাছাড়া ভাইয়া, এই বাড়িতে যত কাজ করি, বাইরে যেয়ে কারো বাড়ি করলে থাকা খাওয়া এমনকি টাকা পর্যন্ত দিবে। কথাগুলো শুনে সকিনা মুখ ঘুরিয়ে ঘরে চলে গেল। গফুর বলল, যেইটা ভালো বুঝিস তাই কর। দেখা গেল সেদিন সন্ধ্যায় আয়শা বিছানায় শুয়ে আছে। আয়শার ডায়রিয়া হয়েছে, বিছানা থেকে উঠতে পারছে না। মা, আমি চোখ খুলতে পারছি না। আমার খুব ক্লান্ত লাগছে। হয়তো আমি বাঁচবো না। কিছুই হবে না মা, সব ঠিক হয়ে যাবে। তোমার বাবা শহর থেকে ডাক্তার নিয়ে আসলো বলে। ভাবি, এখন আয়শা কেমন আছে? তুই আবার এসেছিস? তুই আমার মেয়ের কাছে আসলে আমার মেয়ে মরে যাবে। আমি গেলে যদি আয়শা মরে যায় তবে আমি যাচ্ছি না। তবে এই লবণ চিনির স্যালাইন খাইয়ে দাও, দেখো সুস্থ হয়ে যাবে আয়শা। জাহানারা, কোথায় যাচ্ছিস? গ্রাম থেকে চলে যাচ্ছি। আয়শাকে দেখে যাবি না? আয়শা সুস্থ হয়ে গেছে। সত্যি আয়শা সুস্থ হয়ে গেছে? এ কথা বলেই আয়শাকে ঘুরে দেখতে যাবে ভাবলো। তারপর পুরানো কথা মনে পড়ে যেতেই বলল, না থাক, যদি আয়শার কোনো অনিষ্ট হয় আমি চলে যাচ্ছি। তুই কোথাও যাবি না। আমি তোর সাথে অন্যায় করছি, কিন্তু তুই আমাদের কত ভালোবাসিস। আমি ভুল বুঝতে পেরেছি। তুই চলে গেলে আয়শার চিকিৎসা কে করবে?